ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। মহাসড়কে যাত্রীদের ভিড়, যানবাহনের ধীর গতি। দিনাজপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৫, ৪ জেলায় প্রাণ গেল পুলিশ সদস্য সহ আরও ৫ জনের। আবারও ৩ জেলায় ৪২ জনকে বিএসএফ এর পুশিন, হাতিবান্ধায় স্থানীয়দের বাধায় চেষ্টা ব্যর্থ। কুমিল্লায় করোনা চিকিৎসার ২টি আইসিইউ বন্ধের পথে, বেতন না দেয়ায় জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম। তাপপ্রবাহে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা, কষ্টে শ্রমজীবী মানুষ, বিরূপ প্রভাব কৃষিতেও। সমগ্র বাংলাদেশের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাদ্দিন ফরিদ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নগরবাসী। মহাসড়কে যাত্রীদের ভিড়ের পাশাপাশি রয়েছে যানবাহনের ধীর গতি। সড়ক ও নৌপথে ভোগান্তি না থাকায় নির্বিঘ্ন হয়েছে যাত্রা। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অনেকটা নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছেন মানুষ। ধীর গতিতে চলছে যানবাহন, সেই সাথে বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন অনেকে। সাভারের আশুলিয়ার নবীনগর চন্দ্রা ও ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে কোনো রকম ভোগান্তি ছাড়া যানবাহনগুলোকে রাজধানীতে প্রবেশ করতে দেখা গেছে। এদিকে যমুনা সেতুর ওপর দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উত্তরবঙ্গমুখী সড়কে অন্তত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে যাত্রীরা। এদিকে সকাল থেকেই পদ্মা সেতু টোল প্লাজা দিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছেন যাত্রীরা। এছাড়া দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি। পাকুল্লা একটু জাম পাইছিলাম, মোটামুটি ক্লিয়ার আছে। ৪-৫০০ টাকার ভাড়া সে জায়গাটা ১,০০০ করে দিয়েছে। ঈদের টানা ১০ দিনের ছুটির পর ঢাকা ফিরছেন নগরবাসী। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে যাত্রীদের ভিড়। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বুড়িমারি, রংপুর এবং একতা এক্সপ্রেস প্ল্যাটফর্ম এসেছে দেরিতে। বেশিরভাগ ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। অনেক ট্রেনের বগিতে আসনের বাইরেও যাত্রী ওঠার অভিযোগ ছিল। অনেকেই টিকিট কাটার পরও আসন না পাওয়ার অভিযোগ করেছেন। এদিকে যারা ঈদের ছুটি পাননি তারা এখন ট্রেনে করে বিভিন্ন গন্তব্যে পৌঁছাচ্ছেন। টিকিট কিনছি আমরা অনলাইনে, এক টিকিট 2 বার বিক্রি হয়েছে, যার কারণে আমরা সিটে বসে আসতে পারিনি। অধিকাংশ টিকিটই হলো আপনার স্ট্যান্ডিং টিকিট, সেই জন্য যারা সিট পেয়েছে, সিট পেয়েও খুব বেশি সুবিধা হয়নি। জানালা দিয়ে, দরজা দিয়ে পর্যাপ্ত, প্রত্যেকটা স্টেশনে পর্যাপ্ত লোক ওঠার কারণে এবং প্রচণ্ড গরমের কারণে এটা জার্নিটা খুব আরামদায়ক ছিল না। গরমের জন্য আরো বেশি প্রবলেম হয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে গরমের মধ্যে আসলে কোথাও জার্নি করা যায় না। আর ঈদের পরে ভিড়টা বেশিই থাকবে, সবাই টিকিট না পেলেও ছোটাছুটি করে, এর জন্য অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়েছে সবাইকে। সড়ক পরিস্থিতির আরও খবর জানাতে টাঙ্গাইল থেকে যোগ দেবেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? সড়কে যানবাহনের উপস্থিতি কেমন? সড়কের যানবাহনের উপস্থিতি কিন্তু অনেক বেশি, তবে আসার কথা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু ভোগান্তিটা নেই। অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু মহাসড়কের চরম ভোগান্তি ছিল। সেই বিশেষ করে উত্তরবঙ্গগামী যে লেনটি ছিল সেটা প্রায় ২-২.৫ ঘন্টা একদম স্থবির হয়েছিল। তখন ২৫ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু একটা যানজটের সৃষ্টি হয়েছিল। আর রাজধানীগামী যে লেনটি সেটাও যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত রাজধানীগামী যে লেন সেখানেও যানবাহনের চাপ ছিল, সেখানেও দীর্ঘ গাড়ির সারি ছিল। এই বিষয়ে কথা বলেছিলাম পুলিশের সাথে। পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে অতিরিক্ত যানবাহন মহাসড়কে, বেশ কিছু যানবাহন বিকাল হওয়া ও
ছোট ছোট দুর্ঘটনার কারণে মহাসড়কের যেসব দুর্ঘটনায় পড়েছিল সেসব যানবাহন সরাতে কিছুটা সময় লাগে, যার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় এবং সেটা ধীরে ধীরে বাড়তে বাড়তে তার গতি কিন্তু অনেক বেড়ে যায়। যে গাড়িগুলি যাচ্ছে এগুলি কিন্তু রাজধানীমুখী যাচ্ছে, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে রাজধানীমুখী লেনের গাড়ির ছবিগুলি আমরা দেখতে পাচ্ছি। এখনো কিন্তু এই রাজধানীগামী যে লেনটি রয়েছে এখানে কিন্তু গাড়ির বেশ চাপ রয়েছে, খুব ধীর গতিতে যেটা চলছে। বাম্পার বা খুব ধীর গতিতে যেটা চলছে। আর এই পাশটাতে যে বাসটিকে আসতে দেখা যাচ্ছে এটা হচ্ছে উত্তরবঙ্গগামী যাচ্ছে। তো উত্তরবঙ্গ এখন তুলনামূলকভাবে কম। তবে আজকে যারা এই সড়কে সকালবেলা ব্যবহার করেছে তারা চরম ভোগান্তি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাচ্ছিলেন সহকর্মী। দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের। পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস রাস্তার পাশে বিকল ট্রাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এখনো পর্যন্ত 3 জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে আছেন এক সেনা সদস্য, বাকি 2 জনের পরিচয় পাওয়া যায়নি। পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল নাবিল পরিবহনের বাসটি। শনিবার ভোর 4টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের নূরজাহানপুর এলাকায় ধাক্কা দেয় রাস্তার পাশে বিকল একটি ট্রাককে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা দেয় পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বালুর ট্রাককে। এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। তুলে সাইড করছি, বডিটা সাইড করতেছি, এর মধ্যে হানিফ নাবিল পরিবহন আসে মারা দিছে। না সে গতি নিয়ন্ত্রণ করতে না পারে আসে বালুর ট্রাককে মেরে দিছে। মারার পরে এই হতাহতের ঘটনা ঘটছে। আমরা চাচ্ছি যে গাড়িগুলো যেন খুব সতর্কভাবে চলে, এখানে অসতর্কতার কারণে অনেক মানুষের প্রাণ হারাচ্ছে। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলে মারা যান বাসের 3 যাত্রী। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যান আরও 2 জন। আমাদের পাওয়া তথ্য মতে 5 জন মারা গিয়েছেন এবং 7 জন গুরুতর আহত অবস্থায়। আমরা তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। আর উদ্ধার কার্যক্রম আমাদের শেষ হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে আছেন সেনা সদস্য এরশাদ আলী, তামান্না আক্তার ও বাসের সুপারভাইজার আমিনুল ইসলাম। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পদ্মা সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক সহ নিহত হয়েছেন 2 জন। আহত অন্তত 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে পদ্মা সেতুর 2 নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু উত্তর থানার ওসি জাকির হোসেন জানান, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাস পেছন থেকে ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান 2 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে পদ্মা সেতুতে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের সহায়তায় 1 ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে আহতদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। পদ্মা ব্রিজ যখন আমরা আসছি সেই সময় মনে করেন যে হঠাৎ করে সামনে ডান সাইডে একটা তেলের ট্রাক, ওইটা স্লো করছে। স্লো করার কারণে আমাদের বাসটা সাইড কাটতে পারে না, সরাসরি পিছনে বাধা দিতে ফেলছে। কিছুই মনে নাই, যতটা মনে আছে আমি গাড়ির নিচে ছিলাম বা পড়েছিলাম রাস্তায়, পরবর্তীতে একজন আমার হাত দিয়ে বাঁচাইছে। এদিকে সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি সহ 4 জেলায় 1 পুলিশ সদস্য সহ নিহত হয়েছেন 5 জন। আহত হয়েছেন অন্তত 3 জন। দুপুরে ঝালকাঠির রাজাপুরে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক সহ নিহত হন 2 জন। নিহতদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। ফরিদপুরের বোয়ালমারীতে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী 1 পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত বোরহান উদ্দিন মাগুরার মোহাম্মদপুর থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে কুষ্টিয়া মেহেরপুর সড়কে অ্যাম্বুলেন্স ও ইট বোঝাই ট্রলির সাথে সংঘর্ষে 1 জন নিহত ও 3 জন আহত হন। চাঁদপুরের মতলবে বাসের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল চালক। আজও 3 জেলার সীমান্ত দিয়ে 42 জনকে পুশিন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। লালমনিরহাট সীমান্তে 9 জনকে পুশিনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে এলাকাবাসী।
ঠাকুরগাঁওয়ে হরিপুরের চাপসার সীমান্তে পুশিনের সময় 23 জনকে আটক করে বিজিবি। এদের মধ্যে 7 জন শিশু এবং 12 জন নারী। তাদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। এদিকে পঞ্চগড়ের 2 সীমান্ত দিয়ে 16 জনকে পুশিন করিয়েছে বিএসএফ। এদের মধ্যে 4 জন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে বিজিবি। এর আগে 5 দফায় নারী শিশুসহ 67 জনকে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করায় বিএসএফ। এদিকে লালমনিরহাটের হাতিবান্ধায় পুশিন করা 3 জনকে আটকের পর এলাকাবাসী বিজিবির হাতে তুলে দেয়। এছাড়া পূর্ব সারডুবি ও ডাঙ্গাপাড়া সীমান্তে 9 জনকে পুশিনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি ও এলাকাবাসী। আমার ধরেছে কোরবানির পরের দিন, ধরার পরে আমারে পুলিশই কেস বানাই নেই, বলতেছে কি তোদের বাংলাদেশে হটাই দেবো। 3 লোক মানে ঘোরাফেরা করতেছে, 2 জন মহিলা 1 জন পুরুষ। সেই সূত্রে তারা আটক করছে, জিজ্ঞেস করছে যে তাদেরকে মানে ভারত থেকে পার করে দিয়েছে। পুশিন নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, আমরা দেখতে পেলাম যে এলাকাবাসী হাতিবান্ধায় 3 জনকে পুশিন ঠেকিয়ে দিয়েছে এবং তারপরে বিজিবির হাতে সোপর্দ করেছে। তো যাদেরকে সোপর্দ করা হয়েছে তাদের পরিচয় সম্পর্কে জানা গেছে কি? জি, আজকে ভোর দিকে লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা সহ 3টি সীমান্তের 3টি পয়েন্টে কিন্তু 9 জনকে পুশিন করার চেষ্টা করছিল। তারপরে কিন্তু বিএসএফ 9 জনকে যখন পুশিন করে, সেখান থেকে কিন্তু 3 জনকে স্থানীয়রা যখন জেনে কিন্তু আটক করে। তারপরে কিন্তু 3 জন ব্যক্তি রেখে কিন্তু তারা আরো যে 9 জন ছিল, সেই 9 জনকে কিন্তু পুশিনে ব্যর্থ হয়েছে বিএসএফ। আমরা সকাল থেকে যেটি খবর নিয়ে সীমান্ত এলাকায় যেটি জেনেছি যে লালমনিরহাটের পাটগ্রামে 6 জন এবং হাতিবান্ধার 2টি পয়েন্টে কিন্তু সারডুবিতে 3 জন এবং দইখাওয়া সীমান্তে কিন্তু 3 জন। তার মানে হচ্ছে 12 জনকে পুশিন করার চেষ্টা করছিল বিএসএফ। তারপরে কিন্তু বিজিবির হাতে 3 জন আটক হলেও বাকিরা কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে যে প্রাপ্ত খবর, তারা কিন্তু সীমান্ত এলাকায় কিন্তু ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। আর আমরা এই 3 জনকে যে বিজিবি আটক করেছে তাদের যে বরাত দিয়ে আমরা যতটুকু জেনেছি, তাদের বাড়ি কিন্তু বাংলাদেশের নড়াইল এবং সাতক্ষীরা জেলায়। তারা বলছেন যে তারা দীর্ঘদিন থেকে ভারতে আছেন এবং ভারতে নাগরিকত্ব পেয়েছেন, তারপরেও কিন্তু তাদেরকে সেখান থেকে অভিবাসী হিসাবে বা অবৈধ হিসাবে কিন্তু তাদেরকে পুশিন করে দেওয়া হয়েছে। তাদের দাবি, তাদের সাথে আমরা বিভিন্ন মাধ্যমে কথা বলেছি, তা আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা বলছেন যে তারা ভারতে ফিরে যেতে চান, তবে তাদের আদি নিবাস সাতক্ষীরা এবং নড়াইলে হওয়ায় কিন্তু তাদের যে পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। যোগাযোগ করা হলে তারা যদি সাতক্ষীরায় যেতে চায়, সেক্ষেত্রে কিন্তু পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। আর আরেকটি বিষয় জানাই যে এখন পর্যন্ত যে 9 জন সীমান্ত এলাকায় অবস্থান করছেন, তারা কিন্তু কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে আসতে পারছেন না বিজিবির কড়া নিরাপত্তার কারণে, এবং স্থানীয়রা যথেষ্ট নিরাপত্তা দিয়ে রেখেছেন যে কোনোভাবেই ভারতের অবৈধ যারা আছেন তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা যাবে না। আমরা বিজিবি সূত্রে যেমনটি জেনেছি যে বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে কয়েক দফা কিন্তু পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এখন পর্যন্ত বিএসএফ পতাকা বৈঠকে সাড়া দেয়নি। সাড়া দেওয়ার না হওয়ার কারণে কিন্তু সীমান্তে কিন্তু বিজিবি যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পাশাপাশি যারা পুশিন করতে চেয়েছিল যাদেরকে, তারা কিন্তু সীমান্তের যে নোম্যান্স ল্যান্ড অর্থাৎ ভারতের অভ্যন্তরে কাটাতরের খুব নিকটতম জায়গায় কিন্তু অবস্থান করছে। তো এই ছিল লালমনিরহাট থেকে সীমান্তের সর্বশেষ। সীমান্তে পুশিনের ব্যাপারে লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান। পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটের কোনো পাথর কোয়ারি আর ইজারা দেয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে নিয়ে সিলেটের জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ উপদেষ্টা। এ সময় রিজওয়ানা হাসান বলেন, জাফলং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, এখানকার পাথর কোয়ারিগুলো পরিবেশ ধ্বংস করছে। পর্যটকদের জন্য পরিবেশ উপযোগী ট্যুরিজমের পাশাপাশি পাথর উত্তোলনের সাথে জড়িতদের বিকল্প কর্মসংস্থান করা হবে। এদিকে উপদেষ্টাদের পরিদর্শনের পর জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পাথর কোয়ারির লিজ দাবি করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
এ সময় তারা উপদেষ্টাদের গাড়িবহরও অবরোধ করে রাখে। পরে পুলিশের তৎপরতায় কিছুক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এই রকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। করোনা মোকাবিলায় চালু করা কুমিল্লার 2টি আইসিইউ বন্ধের পথে। কাজে আসছে না বেহাল 2 ইউনিটের মূল্যবান সরঞ্জাম। 8 মাস বেতন বন্ধ থাকায় স্থবিরতা নেমে এসেছে সেবায়। অথচ দেশে নতুন করে করোনার সংক্রমণ বাড়ায় গুরুত্ব বেড়েছে আইসিইউ ইউনিটের। 2020 সালের জুনে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেলে স্থাপন করা হয় করোনা চিকিৎসার জন্য 2টি বিশেষ আইসিইউ ইউনিট। জনবল নিয়োগ দেওয়া হলেও গত ডিসেম্বরে শেষ হয়ে গেছে প্রকল্পের মেয়াদ। দীর্ঘদিন বেতন ভাতা বন্ধ থাকায় কোনো রকমের জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম। দেশে করোনা সংক্রমণ বাড়ার মধ্যে যখন হাসপাতালগুলোতে প্রস্তুতির তোড়জোড় চলছে, তখন বেহাল কুমিল্লার 2 হাসপাতালের বিশেষ ইউনিট। 8 মাস আমরা কোনো বেতন পাই না, তাই আমরা রোগীর সাথে কাজ করে যেতেছি। তো এই রোগীর সেবা হইতেছে, আমরা কাজ করতেছি। জনবলের অভাবে আসলে আইসিইউটা পুরোপুরি অ্যাক্টিভ না। তা আমরা মনে করি যদি জনবলকে আবার নিয়োগ দেওয়া হয়, তাদের বকেয়া বেতন দেওয়া হয়, ইনশাল্লাহ আবার পুরোদমে আইসিইউটা চলমান থাকবে। সরকারি এসব আইসিইউতে বিনামূল্যে চিকিৎসা নেওয়া যায়। করোনা মোকাবিলায় সবগুলো আইসিইউ চালু রাখার প্রয়োজন দেখেন অনেকেই। জনবলের অভাবে এখানে রোগী তেমন একটা নিচ্ছেন। তারপর অল্প সংখ্যক কিছু নার্স আছে, কয়েকজন ডক্টর আছে, ওদের নিয়ে 1-2 করে রোগী নেওয়া হচ্ছে। আমরা চাচ্ছি যেন আমাদের মতন গরিব সাধারণ মানুষরা যেন এখানে সেবা পেতে পারি, যেন এটা চালু থাকে। সিভিল সার্জন জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কুমিল্লা মেডিকেল ও জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটের অবস্থার কথা জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে কথা বলেছি এবং তারা জিনিসটা পজিটিভলি দেখছেন, এবং তারাও যদি করোনার প্রাদুর্ভাব ওইভাবে হয়ে যায় সেই ক্ষেত্রে অন্য কোনো রূপে অথবা আমাদের অন্য কোনোভাবে জনবল ম্যানেজ করে, যেহেতু অন্যান্য সব কিছুই আমাদের আছে, এটা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো না কোনোভাবে চালু করবেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আইসিইউ ইউনিট জনবল শূন্য বলা হলেও কয়েকজন চিকিৎসক ও নার্স সেবা দিচ্ছেন স্বেচ্ছায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আইসিইউ সচলের কোনো উদ্যোগে অগ্রগতি দেখা যাচ্ছে কি? করোনা মোকাবিলায় কুমিল্লায় কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে? আসলে কুমিল্লা জেনারেল হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যে 2টি আইসি ইউনিট গঠন করা হয়েছিল সেটা মূলত ইআরপিপি প্রকল্প নামে একটি প্রকল্পের অধীনে ছিল। সেই প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে গেছে ডিসেম্বরে, যে কারণে কিন্তু এই প্রকল্পে যারা চাকরি করতেন আসলে তাদেরও সেখানে কাজ করার যে অনুমোদন সেটি শেষ হয়ে গিয়েছিল। তারপরেও কিন্তু এখানে আমরা দেখেছি যে যেসব চিকিৎসক এবং নার্স, আয়া বা ওয়ার্ড বয় যারাই আছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে তাদের যেই প্রকল্পের মেয়াদ সেটি বাড়ানো গেলে কিংবা তাদের যে বকেয়া বেতন রয়েছে সেগুলো দেওয়া গেলে আবারও এই ইউনিটগুলো আসলে সচল করা সম্ভব। সেক্ষেত্রে কিন্তু সিভিল সার্জন বলছেন যে তারা স্বাস্থ্য অধিদপ্তরে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি অনুমোদন দেন তাহলে এখানে লোকবল নিয়োগ করে এই আইসিইউ সেন্টারগুলো আসলে পুনরায় সচল করা সম্ভব। আর আমি যদি একটু কুমিল্লা জেনারেল হাসপাতালের যে আইসোলেশন ইউনিট যেখানে আইসিইউ বেড রয়েছে সেটি দেখানোর চেষ্টা করি। এই কক্ষেই কিন্তু 20টি আইসিইউ বেড রয়েছে যেগুলো কিনা এখনো পর্যন্ত অনুপযোগী, ব্যবহারের অনুপযোগী। অথচ এইরকম 20টি আইসিইউ বেড কিন্তু বেসরকারি 3টি হাসপাতালেও মিলিয়েও একসাথে করা যাবে না কুমিল্লাতে। আর আমরা দেখেছি যে গত করোনার মৌসুমে এই আইসিইউ বেডের জন্য যে হাহাকার ছিল, অর্থাৎ কেউ সুস্থ হয়ে আইসিইউ ইউনিট থেকে বের হওয়া কিংবা কেউ মৃত্যুর পরে আসলে রোগীদেরকে এই ইউনিটগুলোতে ঢুকানো যাচ্ছিল, সেরকম হাহাকার ছিল। কিন্তু এখানে প্রায় 150 কোটি টাকার মতো এই মূল্যবান চিকিৎসা সামগ্রী কিন্তু পড়ে আছে যেগুলো ব্যবহার করা যাচ্ছে না। আর ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন জেলার হাসপাতালগুলোকে বিশেষায়িতভাবে আইসিইউ ইউনিট এবং করোনা আইসোলেশন ইউনিট যেগুলো আছে সেগুলো পুনরায় সচল করার জন্য বলছেন। এবং তারা যেটি বলছেন যে যেহেতু করোনার প্রাদুর্ভাব বাড়তে পারে সেক্ষেত্রে তোড়জোড় করার জন্য। আর অন্যদিকে এই কুমিল্লায় এই ইউনিট 2টি পর্যাপ্ত সরঞ্জাম থাকা সত্ত্বেও এগুলো অচল অবস্থায় পড়ে আছে। তো চিকিৎসকরা আসলে যেটি বলছেন যে করোনার মহামারী
মহামারী আকারে ধারণ করলে এই ধরনের বিশেষায়িত ইউনিটগুলোর চাহিদা বাড়ে। যারা আসলে নিম্ন আয়ের মানুষ কিংবা মধ্য আয়ের মানুষ তারা কিন্তু আইসিইউর যে ব্যয় সেটি বহন করতে পারে না। সরকারি হাসপাতালগুলোতে এই ধরনের আইসিইউ ইউনিট থাকলে তারা বিনামূল্যেই অনেকটা এখান থেকে চিকিৎসা পেতে পারেন, যেটি বেসরকারি হাসপাতালে দৈনিক 40 থেকে প্রায় 1 লক্ষ টাকা, 40,000 থেকে 1 লক্ষ টাকার মতো গিয়ে খরচ পড়ে, এখানে খরচ পড়ে মাত্র 600 থেকে 650 টাকা। সেক্ষেত্রে কিন্তু আমরা বেশ কয়েকজন রোগীর সাথেও কথা বলেছি, তারা যেটি বলেছে শুধু করোনার জন্য নয়, এই ধরনের আইসি ইউনিট যদি সরকারি হাসপাতালগুলোতে থাকে তাহলে যারা দুরারোগ্য ব্যাধিতে বা মরণ ব্যাধিতে আক্রান্ত হন, যাদেরকে চিকিৎসক আইসিইউর জন্য পরামর্শ দেন, তারা কিন্তু এখানে আসতে পারেন এবং এই মূল্যবান স্বাস্থ্যসেবা কিন্তু তারা একদম সরকারি খরচেই পেতে পারেন। তো চিকিৎসকরা আরো যেটি বলেছেন, এইখানকার ইনচার্জ তিনি বলেছেন যে এই ইউনিটে যেসব সরঞ্জাম রয়েছে সেগুলো অনেক মূল্যবান সরঞ্জাম, যেগুলো ব্যবহার না করলে আসলে নষ্ট হয়ে যায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুমিল্লা জেনারেল হাসপাতাল মিলে প্রায় 150 কোটি টাকার সরঞ্জাম কিন্তু এভাবে পড়ে আছে। তো পর্যাপ্ত জনবল নিয়োগ করলে এবং স্বাস্থ্য অধিদপ্তর যদি এখানে সুনজর দেয়, শুধুমাত্র করোনা মহামারীর জন্য নয়, সাধারণ সময়েও কিন্তু এই ইউনিটগুলো আসলে সাধারণ মানুষের জন্য আসলে অনেক যত তাড়াতাড়ি নেওয়া হবে ততই মঙ্গল। কুমিল্লায় করোনার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। তাপপ্রবাহে কঠিন হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। প্রচণ্ড গরমে কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। বৈরী আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রেও। তবে কয়েকদিনের টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে কয়েকটি জেলায়। এর মধ্যে হবিগঞ্জের আজমিরিগঞ্জে বজ্রপাতে মারা গেছেন একজন। কয়েকদিনের তীব্র গরমে নাকাল নীলফামারীর মানুষ। ঘরে বাইরে কোথাও যেন স্বস্তি নেই। কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের। রংপুরে টানা 7 দিনের তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। বিরূপ আবহাওয়ায় আয় রোজগার কমেছে শ্রমজীবীদের। তাপমাত্রার জন্য আমরা ঘরে থাকতে পারছি না, সেজন্য হাঁটছি বাইরে মাঠে, কোথায় একটু বাতাস পাবো। দিন মজুর, আমরা দিনে আনি দিনে খাই, সেটা আমাদের গাড়ি টাড়ি চলে পাইছি না, কঠিন অবস্থা। রাজশাহীতে গত 3 দিন ধরে তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। চুয়াডাঙ্গায় চলতি মাসের 14 দিনের মধ্যে 12 দিনই ছিল তাপপ্রবাহ। গরমজনিত অসুস্থতার কবলে পড়ছেন অনেকেই। 2-1 দিনের মধ্যে বৃষ্টি হলে গরমের তীব্রতা কমে আসবে বলছে আবহাওয়া অফিস। গা ঘেমে যাচ্ছে, গেঞ্জি জামা শার্ট কোনো কিছু পরনে রাখা যাচ্ছে না, এবং বিছানায় সব সেখানেও গা ঘেমে যাচ্ছে, বিছানা ভিজে যাচ্ছে। প্রচন্ড তাপ, 3 দিন থেকে খুব অবস্থা খারাপ। বৃষ্টি হলে খুব ভালো হতো। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। আগামী 15 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রা কমে যেতে পারে। গোপালগঞ্জেও ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন। ভিড় বেড়েছে শরবতের দোকানগুলোতে। এদিকে ফরিদপুরে তীব্র গরমের বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। কয়েকদিনের তাপপ্রবাহে বরবটি, পটল সহ বিভিন্ন সবজির গাছ শুকিয়ে যাচ্ছে। এছাড়া বেড়েছে পোকামাকড় ও রোগবালাই। হয়তো বৃষ্টি, আবার 2 দিন 4 দিন খরা হইলো, আবার বৃষ্টি এলো, এইভাবে দোকান পায়, তাহলে সব ফসলই ভালো হয়। আর কোনো ভালো কোনো নাই। অনেকগুলি ভোমরা পোকা লাগছে, আমি ওষুধ দিচ্ছি, তাতেও কোনো কাজ করতেছে না। এদিকে টানা কয়েকদিনের তীব্র গরমের পর বৃষ্টির দেখা মিলেছে শরীয়তপুর ও হবিগঞ্জে। এতে গরম থেকে মিলেছে সাময়িক স্বস্তি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, নীলফামারীতে তাপপ্রবাহের প্রকোপ কেমন দেখা যাচ্ছে? আবহাওয়ার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো তথ্য পাওয়া গেছে কি? আপনি যেমনটা বলছিলেন, অন্যান্য জেলার ন্যায় নীলফামারীতেও তাপমাত্রার প্রখরতা লক্ষ্য করা যাচ্ছে। গেল কয়েকদিন ধরে নীলফামারীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে তীব্র গরমের কারণে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীতে, আবহাওয়া অফিস থেকে যেমনটা জানানো হয়েছে। আজকে নীলফামারী জেলার তাপমাত্রা 38.5 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 38 ডিগ্রি সেলসিয়াস এবং তার আগের দিন ছিল 37.8 ডিগ্রি সেলসিয়াস। এর মানে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গত 1 সপ্তাহ ধরে তাপমাত্রা ওঠানামা করছে। কিন্তু আমরা মানুষের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূত হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস কিংবা তার থেকেও বেশি। আর এই যে বাড়তি তাপমাত্রার কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছে, এই জেলার সবচেয়ে বড় নদী যে তিস্তা নদী রয়েছে, তার স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ থাকার কারণে জেলার বিভিন্ন খাল বিল নদী নালা শুকিয়ে গিয়েছে, যে কারণে সূর্যের প্রখরতা বেড়েছে এবং তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে। অপরদিকে
সবুজায়ন কমে যাওয়ার ফলে প্রত্যেক বছর একটু একটু করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর এর প্রভাব পড়েছে এই অঞ্চলের জনজীবনে। আমরা কথা বলেছি বিভিন্ন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সাথে। আমরা আজকে হাসপাতালে গিয়েছিলাম। আমরা সার্বিক পরিস্থিতি যেমনটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে গরমজনিত বিভিন্ন রোগ বৃদ্ধি পেয়েছে। মানুষজন স্বাভাবিক অবস্থায় যে হাসপাতালে রোগী সংখ্যা থাকে তার থেকে দ্বিগুণ রোগী হাসপাতালে যাচ্ছে। অপরদিকে যারা খেটে খাওয়া মানুষ, বিভিন্ন অটো চালক, ভ্যান চালক এবং যারা মাঠে কৃষি কাজ করছেন, তারা বলছেন যে কোনোভাবেই বাইরে টিকে থাকা যাচ্ছে না। বেশি সময় ধরে যদি অটো চালক, ভ্যান চালকরা রাস্তায় গাড়ি চালাচ্ছেন তাহলে নাকি তাদের চাকা বাস্ট হয়ে যাচ্ছে। আবার গরমের কারণে মানুষজনও খুব একটা বাইরে বের হচ্ছেন না। বিভিন্ন দোকানগুলোতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারী শহরের চৌরঙ্গি মোড়ে। এটি এই শহরের সবচেয়ে ব্যস্ততম শহর। এখন বিকাল 4টা পার হলে এই সময়টাতে এখানে শত শত অটো, বিভিন্ন ধরনের জায়গা থেকে লোকাল মানে জনগণে পরিপূর্ণ থাকার কথা এই জায়গাটিতে, কিন্তু আমরা সেই চিত্রটা আজকে লক্ষ্য করছি না। বোঝা যাচ্ছে যে তাপপ্রবাহে নাকাল নীলফামারীবাসী। আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মাদকাসক্তরা প্রার্থী হতে পারবেন না। এজন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে। নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। দীর্ঘদিন ধরেই অকার্যকর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। ছাত্র সংসদের নির্বাচন হতে পারে আগস্টে। নির্বাচনী আচরণবিধিও চূড়ান্ত হওয়ার পথে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাকসুর নেতৃত্বে যেন মাদকাসক্তরা আসতে না পারে সেজন্য কঠোর অবস্থান চান শিক্ষার্থীরা। ডোপ টেস্টের মাধ্যমে তারা মনোনয়নপত্র উত্তোলন করবেন। এই যে প্রক্রিয়াটা, আমরা এই প্রক্রিয়াটাকে সাধুবাদ জানাই। আমরা এটিও জানিয়েছি যে ক্যাম্পাসের নতুন শিক্ষার্থী যারা ভর্তি হবেন তাদেরও যাতে ডোপ টেস্টের ব্যবস্থা করা হয়। আমি যেমনই হই না কেন, আমার নেতাকে তো অন্তত ভালো হতে হবে, এই মোটিভ নিয়ে আমরা শিক্ষার্থীরা বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন বলছে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সুন্দর নির্বাচন দরকার। আচরণবিধি চূড়ান্ত করতে শিক্ষার্থীদের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। ডোপ টেস্ট করাতে হবে। কিভাবে করবে, এখন শিক্ষার্থীদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, এমন যেন না হয় যে আমরা ডোপ টেস্টের ইয়েতে কাউকে বাদ দিচ্ছি। বিষয়টা যেন ওইভাবে না নেয় যে এইটা এক ধরনের সাধারণ বিষয়। আমি যদি এতে আমার নেগেটিভ হয়, আমি তো নৈতিকভাবেই কোনোভাবে প্রার্থিতার ক্ষেত্রে যেতে পারবো না। প্রশাসন বলছে দীর্ঘদিন ধরে অকেজো রাকসুর সুন্দর নবযাত্রার জন্য আন্তরিক চেষ্টা করছেন তারা। এক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণের গুরুত্ব সবচেয়ে বেশি। মানুষ এটা নিয়ে কথা বলছে, আলোচনা করছে শিক্ষার্থীরা। এতে করে রাকসুর প্রতি তাদের যে চাওয়াটা এবং তাদের যে এটা এনগেজমেন্ট সেটা আরও বাড়ছে। আমি এটা পজিটিভলি মনে করি। সাধারণ শিক্ষার্থীরা এটার মাধ্যমে আরও বেশি সচেতন হচ্ছে রাকসু নিয়ে। সব সংশয় কাটিয়ে শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সহায়ক আচরণবিধি চূড়ান্ত করতে চাই রাকসুর নির্বাচন কমিশন। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। খাগড়াছড়ি দীঘিনালায় মাইনী নদীতে নিখোঁজ শিশু আরিয়ানের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর আগে সকালে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা জানান, সকাল 9:30টার দিকে আরিয়ান মাইনী নদীতে লাকড়ি সংগ্রহ করতে যায়। এ সময় অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায় এবং নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। এর আগে গত 30 মে মাইনী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তড়িৎ চাকমা নামে এক ব্যক্তির মৃত্যু হয়। যশোরের বেনাপোলে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, খবর পেয়ে বাড়ির উঠানের একটি আমড়া গাছ থেকে মনিরুজ্জামানকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। আর বাড়ির পাশে ফাঁকা মাঠ থেকে তার স্ত্রী রেহেনা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, পারিবারিক দ্বন্দ্বের জেরে তাদের হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মেনাপুর থানাধীন রঘুনাথপুর গ্রাম থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর আড়াইশো পাঠানো হচ্ছে। পরবর্তী কার্যক্রম চালু। দিনাজপুরের হিলিতে 6 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজিজুর রহমান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 11টার দিকে হিলির আলিহাট গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী চাচা আজিজুর রহমান
আম খাওয়ানোর কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। পরে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করায় তাকে ভয় দেখিয়ে ছেড়ে দেয় আজিজুর। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এদিকে লক্ষ্মীপুরের রামগতিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে 2 জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবারের এই ঘটনায় বাকি 2 আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমি সংবাদ পাওয়ার সাথে সাথে আমার লেডি অফিসার সহ আমি জরুরি ইমার্জেন্সি পার্টিকে আমি সেখানে পাঠাই। ঘটনার সত্যতা কিছুটা পাই। পরবর্তীতে তারা ভিকটিমকে উদ্ধার করে এবং আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিও গ্রেপ্তার আছে। সুনামগঞ্জ সদরে চুরি করতে গিয়ে বাড়ির মালিকের দায়ের কোপে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় রাতে ঘরে টিন কাটার শব্দ শুনে বাড়ির মালিক দা নিয়ে চোরের জন্য অপেক্ষা করতে থাকেন। এর মধ্যে টিন কেটে ঘরে ঢুকতেই রনিকে দা দিয়ে কোপ দেয় ইকবাল। আজ সকালে রনির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। এদিকে নারায়ণগঞ্জে স্বপন নামে এক ইটভাটা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মাদক নিয়ে দ্বন্দ্বে এই হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে ইপিজেড নির্মাণ বন্ধ সহ 7 দফা দাবিতে গণ অনশন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে গোবিন্দগঞ্জের কাটামোড়ে সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এই কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তারা পাকিস্তান আমলে রংপুর চিনিকলের আখ চাষের জন্য অধিগ্রহণকৃত জমি মূল মালিকদের ফেরত দেওয়ার দাবি জানান। একই সাথে এই জমিতে ইপিজেড নির্মাণ বন্ধের ও 2016 সালের 6 নভেম্বর 3 সাঁওতাল হত্যার বিচার ও হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দাবি জানান। এর আগে শুক্রবার গোবিন্দগঞ্জবাসীর ব্যানারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির জন্য ইপিজেড নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পনেরো বছর ধরে সংস্কার হয়নি মৌলভীবাজারের কমলগঞ্জ আদমপুর আঞ্চলিক সড়ক। প্রায় 8 কিলোমিটার সড়কে কার্পেট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এদিকে 54 বছরেও পাকা হয়নি শেরপুরের সদর ইউনিয়নের গ্রামীণ সড়ক। দুর্ভোগে 15 গ্রামের মানুষ। একই চিত্র ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়ার খসরু মিয়া সড়ক। 1.5 কিলোমিটার সড়ক সংস্কার না হওয়ায় দুর্ভোগে এখানকার বাসিন্দারা। মৌলভীবাজারের কমলগঞ্জ আদমপুর সড়কে 8 কিলোমিটার বিভিন্ন অংশে উঠে গেছে কার্পেট। একসময় মসৃণ সড়ক, এখন মৃত্যুফাত। তৈরি হয়েছে ছোট বড় গর্ত। 8 কিলোমিটারের দুর্ভোগের দুঃখ এলাকার 3 ইউনিয়নের প্রায় 1 লাখ মানুষের। 15 বছর ধরে সংস্কার না হওয়ায় হামহাম জলপ্রপাত সহ দর্শনীয় স্থানে ঘুরতে আসা পর্যটকরাও পড়েন বিপাকে। আদমপুর, ইসলামপুর, মাধবপুরের সর্বস্তরের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতেছে। এ পর্যন্ত রাস্তায় 4-5 জন মানুষ মারা গেছে। অতি দ্রুত আমাদের এই রাস্তাটা যেন আমাদেরকে সংস্কার করে দেন, যাতে আমরা চলতে পারি। গত মাসে সড়ক মেরামতে 8 কোটি টাকার প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এলজিইডি। 8 কোটি টাকার প্রাক্কলন আমরা হেডকোয়ার্টারে পাঠিয়েছি এই অনুমোদনের জন্য। আমরা আশা করছি খুব দ্রুত অনুমোদন হবে। এদিকে 54 বছরও সংস্কার হয়নি শেরপুরের শ্রী বড়দি শিমুলচড়া বাজার থেকে দহেরপাড় বাজার পর্যন্ত সড়কটি। 5 কিলোমিটার সড়ক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকার 50,000 বাসিন্দার। সমস্ত আস্থা হয়ে গেল, কিন্তু আমাদের সরকার বাজার থেকে মরিচাপাড়া, বালুঘাট, আমরা এই আস্থা আমাদের এখনো হয় নাই। একই চিত্র ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়ার খসরু মিয়া মোড় থেকে টাউন স্কুল পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কের। 2013 সালে গ্যাস সংযোগের সময় শতাধিক জায়গায় রাস্তা কাটায় তৈরি হয়েছে খানাখন্দ, যা সংস্কার হয়নি 12 বছরেও। পৌরসভার রাস্তাঘাটগুলি একেবারে ভাঙাচুরা, রিক্সা চলতে পারে না, অটো চলতে পারে না। ভোলা পৌরসভার 76 কিলোমিটার রাস্তার মধ্যে চলাচল উপযোগী 16 কিলোমিটার। 60 কিলোমিটার রাস্তা সংস্কারের প্রয়োজন প্রায় 80 কোটি টাকা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে ফুলবাড়ি পর্যন্ত ভারতের শিলিগুড়ি, নেপাল ও ভুটানের অবস্থান খুব কাছাকাছি হওয়ায় অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই বন্দর।
কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বদলে গেছে সেই চিত্র। ভারতের ভিসা প্রদান কমে যাওয়ায় নেই আগের মতো কর্মচাঞ্চল্য। অধিকাংশ সময় ফাঁকা থাকে ইমিগ্রেশন এলাকা। অলস সময় পার করেন ইমিগ্রেশন পুলিশ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। দেশের সর্বোত্তরের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ার বাংলাবান্ধা ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ভারতের শিলিগুড়ির দূরত্ব মাত্র 12 কিলোমিটার, আর পর্যটন শহর দার্জিলিংয়ের দূরত্ব 77 কিলোমিটার। এছাড়া 54 ও 130 কিলোমিটারের মধ্যে যথাক্রমে নেপাল ও ভুটান সীমান্তের অবস্থান। অবস্থানগত কারণে ব্যবসায়ী, পর্যটক, প্রবাসী শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই ইমিগ্রেশন চেকপোস্ট। একটা সময় প্রতিদিন গড়ে 400 থেকে 500 যাত্রী যাতায়াত করত। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এখন দিনে যাত্রী পারাপার হয় মাত্র 40 থেকে 50 জন। আমার বর্তমান বাসা হলো ভারতের শিলিগুড়িতে, মানে বাংলাদেশে ঘুরতে গেছিলাম। আমি চিকিৎসার জন্য বাংলাবান্ধা দিয়ে ইন্ডিয়া যাচ্ছি। আমার ভিসার মেয়াদ মাত্র 10 দিন আছে। কখনো আসে কখনো লোক আসে না পায়। এখনো ইমিগ্রেশন আমাদের যাত্রী যেগুলো আসে আমাদের ভাড়াও তো একটা হয় না। ভারত, নেপাল ও ভুটান থেকে পর্যটক সহ সব ভিসায় যাত্রীরা বাংলাদেশে আসা যাওয়া করছেন। তবে বাংলাদেশ থেকে শুধুমাত্র যাতায়াত করছেন স্টুডেন্ট, মেডিকেল ও বিজনেস ভিসাধারীরাই। 40 থেকে 50 জন যাওয়া আসা করছেন। বাংলাদেশিদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে শুধু মেডিকেল এবং বিজনেস ভিসা বা স্টুডেন্ট ভিসা যাদের আছে তারাই যাচ্ছেন। আর ভারত থেকে, নেপাল থেকে স্টুডেন্ট, ট্যুরিস্ট এরা গমনাগমন করছেন। যাত্রীদেরকে সর্বোচ্চ সেবা এবং সহযোগিতা করে আসছি। অবস্থানগত কারণে 4 দেশের সুবিধাজনক এ বন্দর আবারও কর্মচঞ্চল হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাচার হওয়া বন্য প্রাণীর শনাক্তে প্রথমবার ব্যবহার হচ্ছে প্রযুক্তি। RFID নামের এই পদ্ধতিতে প্রাণীদের শরীরে লাগানো হয় মাইক্রোচিপ, যেখানে থাকে বিশেষ শনাক্ত নম্বর। এতে বন্যপ্রাণীর অবস্থান শনাক্ত ও পাচারের তথ্য সহজে পাওয়া যাবে। এটি আন্তর্জাতিক আদালতেও প্রাণীর পরিচয় ও ইতিহাসের প্রমাণ হিসেবে উপস্থাপনযোগ্য বলে দাবি বন বিভাগ ও প্রাণী গবেষকদের। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 52,000 বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এর বেশিরভাগই পাচারকারীদের কাছ থেকে আনা, যার মধ্যে স্তন্যপায়ী, উভয়চর ও পাখি প্রজাতির কিছু প্রাণী প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়, যা পরে আবারও পাচারকারীদের কাছে ধরা পড়ার সম্ভাবনা থাকে। প্রাণী পাচারের চেষ্টা প্রতিরোধে এবার 6টি মুখ পোড়া হনুমান ও 20টি ময়ূরের দেহে স্থাপন করা হয়েছে মাইক্রোচিপ। RFID পদ্ধতিতে শনাক্ত করা যাবে প্রাণীর পরিচয়। যদি আমরা RFID ক্যাচ ইমপ্ল্যান্ট করা কোনো স্পেসিস পেয়ে যাই, দ্যাটস মিন যে আবার সেটা ট্রেডে আসতেছে। যত ধরনের ওয়াইল্ড লাইফ আমরা চিন্তা করতেছি, এখন ম্যামালস আসলে ছাড়বো আমরা, এই স্পেসিসগুলো যেগুলো ট্রেডের খুবই হুমকির সম্মুখীন সেগুলোকে আমরা RFID ইমপ্ল্যান্ট করে ছাড়বো। পাচার হওয়া প্রাণী উদ্ধার হলেও এর পরিচয় ও মালিকানা নিয়ে জটিলতা দেখা দেয়। নতুন এই প্রযুক্তিতে প্রাণীর আগের অবস্থান, বিশেষ নম্বর, চিকিৎসার ইতিহাস এবং আইনি তথ্য যাচাই করা সম্ভব। প্রাণী বিভিন্ন দেশে পাচার হয়, কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু সেগুলি তারা স্বীকার করে না। ভবিষ্যতে ভারত অথবা পাকিস্তান অথবা পার্শ্ববর্তী যে কোনো দেশে যদি আমরা সেই প্রাণীগুলো স্ক্যানিং করে দেখতে পাই, সেই ট্যাগিং বা RFID স্ক্যানারে বাংলাদেশের সিরিয়াল নাম্বারটা চলে এসেছে, তখন কিন্তু সহজেই আমরা তাদেরকে ক্লেম করতে পারবো। বন্যপ্রাণী রক্ষায় উন্নত দেশগুলোতে প্রাণীর দেহে ট্র্যাকিং ডিভাইস, মাইক্রোচিপ প্রযুক্তি ব্যবহার হয়। দেশের বন্যপ্রাণী সংরক্ষণে এই প্রযুক্তির নতুন মাত্রা যোগ করল। তাদেরকে পুনরায় সেখান থেকে আবার ভিন্ন খাতে প্রবাহিত করা বা ভিন্নভাবে পাচারের চেষ্টা করা, এই চেষ্টাটিকে প্রতিহত করবে বা স্বচ্ছতার মাধ্যমে উদ্ধারকৃত বন্যপ্রাণীকে তার প্রাকৃতিক আবাসস্থলে পুনরায় ফিরিয়ে দেওয়া এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপাতত 5,000 মাইক্রোচিপ পাওয়া গেছে, যা বিভিন্ন উদ্ধার কেন্দ্র, সাফারি পার্ক এবং রেঞ্জ অফিস পর্যায়ে ব্যবহার হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।